এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত বোধহয় সবচেয়ে সম্মানজনক বিদায় নিল কাবো ভের্দে এবং দুর্দান্ত লড়াই করেছে তারা। সবাই একটা কথাই বলেছে যে দারুণ, এক কথায় দারুণ। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের এমন একটা অবস্থা হচ্ছিল, মনে হচ্ছিল যে বন্দুকের গুলিটা বোধহয় কানের নিচ দিয়ে চলে গেল। প্রিয় দর্শক, একটা দারুণ ম্যাচ আমরা দেখেছি, মনে হচ্ছিল একটা ফাইনাল দেখছি বিশ্বকাপের। সেই ম্যাচ শেষ করে এখনো কিন্তু উত্তেজনা আমাদের যায়নি, কারণ আগামীতে তাদেরকে মুখোমুখি হতে হবে রাউন্ড অফ 16-এ মিশরের সঙ্গে, খুবই সহজ প্রতিপক্ষ। অন্যদিকে অনেকেই কিন্তু আন্দাজ করছিলেন যে কাবো ভের্দে একটু কঠিন হবে লড়াইটা আর্জেন্টিনার জন্য, এবং কাবো ভের্দের প্রেসিডেন্ট বলেছিলেন তারা জিতবেন আর্জেন্টিনার সঙ্গে। আবার যদি একটু সেই ঘানার তান্ত্রিকের কথা বলি, তিনি আগে থেকেই বলেছিলেন আর্জেন্টিনা হেরে বিদায় নেবে, অন্যদিকে ঘানা জিতবে। ঘানা কিন্তু হেরেছে বাই দ্য ওয়ে। বাট বাকি ম্যাচগুলো নিয়ে কথা হবে। সবাইকে ওয়েলকাম করছি অ্যাকোয়া পেইন্টস প্রেজেন্স ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মৌ, আমার সঙ্গে আছেন আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন। কেমন আছেন? আপনি আর্জেন্টিনার সমর্থক, আজকে কালার দেখে বুঝতে পারছি। এটা বলার কারণ হচ্ছে যে আপনার যে বই রয়েছে ম্যারাডোনাকে নিয়ে, সেটা থেকেই বোঝা যায় যে আপনি আর্জেন্টিনার ভীষণ রকম সমর্থক। না, সেইটার কারণে আমি আর্জেন্টিনার সমর্থক। ডেফিনেটলি আমরা ম্যারাডোনা জেনারেশন, ম্যারাডোনাকে দেখি আর্জেন্টিনার সমর্থক, কিন্তু আমি মোর আর্জেন্টিনার টিমের চেয়ে আসলে ম্যারাডোনা, এবং এখন বেশি সেটা ম্যারাডোনাকে আপনি বেশি পছন্দ করেন, সেটা মোর মানে ইম্পর্টেন্ট আমার কাছে। ম্যাচ কেমন দেখলেন? এক্সাইটিং, ভীষণ এক্সাইটিং, এবং হয়তো মানে একভাবে চিন্তা করলে তো ভাবা হয় না যে ক্যাপ ভার্দে এরকম করে ফুটবলিং পয়েন্ট থেকে, কিন্তু এটা ইমোশনাল পয়েন্ট ছিল। দ্য ওয়ে দে প্রিপেয়ার্ড দেমসেলফ ফর দ্য ম্যাচ, তারা যেভাবে খেলেছে তিনটা ম্যাচ, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে হারেনি, উরুগুয়ের সঙ্গে তিনটা ম্যাচ ড্র করেছে। ইনফ্যাক্ট এই ম্যাচের আগে তারা হারেনি, কালকের ম্যাচে 90 মিনিটসে তারা হারেনি। তো ফলে এবং এক ধরনের হয় কি, এইসব টুর্নামেন্টে এক একটা দল থাকে, যেমন 90 ছিল ক্যামেরুন, 2002-এ ছিল সেনেগাল, আফ্রিকার একটা দল আসে এবং তারা আসলে একরকম কি বলে টুর্নামেন্টটাকে এক ধরনের টুর্নামেন্টে সবাইকে চমকে দেয়, অপরকে চমকায়, মানুষের হৃদয়ে জয় করে, এবং তাদের সঙ্গে এক ধরনের বিশ্বাস তাদের মধ্যে চলে আসে। তাদের মধ্যে যেটা হয়, তাদের একটা জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠে, পুরো পৃথিবীকে দেখানোর একটা ইমোশনাল এঙ্গেজমেন্ট এবং একটা একটা কি বলা যায়, একটা তাড়না তাদের মধ্যে তৈরি হয়। সেটা মিলে না ওই টিমটা, তাদের যে ফুটবলিং শক্তি তার সঙ্গে আরও কিছু শক্তি যোগ হয়, দুটো মিলে দে বিকাম ভেরি হার্ড টু বিট। এবং আমার কাছে মনে হয় যে ক্যাপ ভার্দে সহজ হলেও, যেহেতু তারা দুইটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে তারা আসলে জিততে দেয় নাই, এবং এর মধ্যে স্পেনের মধ্যে একটা দল যারা খুবই ভালো দল, স্পেন খুবই ভালো দল, উরুগুয়ে ঠিক আছে হয়তো তাদের সেরা সময় নাই বা ভালো দল না, তো সেই দুটো দলকে যেভাবে ঠেকে দিয়েছিল, তাতেই আসলে তাদের মধ্যে একটা শক্তি চলে এসেছিল, এবং সেই শক্তির প্রকাশ আর্জেন্টিনা কীভাবে হ্যান্ডেল করে এটা দেখার বিষয় ছিল। এবং কেউ কেউ মনে করেছিলেন 2টা পয়েন্ট হতে পারতো, যে তারা ভেঙে পড়তে পারতো এক্সপেকটেশনের চাপে। আর আরেকটা হচ্ছে ফাইট করা, মানে যেটা কিন্তু সেকেন্ডটাই হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন 2-2 সমতা, আমি অবাক হচ্ছিলাম যে ওয়াও, মানে এরা যে জানি যে ভোজিনিয়া রয়েছে, তিনি হয়তো গোলটা আটকাবেন, কিন্তু এখান থেকে যে গোল আবার আর্জেন্টিনা কনসিভ করবে, এটা খুব মুগ্ধ করেছে। যে 2-2 যখন তারা একটা সমতায়, পরে তো গিয়ে আর্জেন্টিনা জিতে গেল, বাট তারপরে ওই টাইমটা পর্যন্ত মনে হচ্ছে যে মানে কাবো ভের্দের প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলছে। না, খুব ভালো খেলেছে। এবং হয় কি, ধরেন এইসব ক্ষেত্রে যারা তুলনামূলক যারা ছোট দল থাকে এই বড় নামের বিপক্ষে, তারা জিতে কীভাবে, হয়তো একটা গোল করে ফেলে, তারপর দেখা গেলো যে একদম সর্বশক্তি ঠেকিয়ে দেয়। তাদের ওই শক্তির সঙ্গে হয়তো অনেকগুলো জিনিস, অনেকগুলো এক্সট্রা ফ্যাক্টর কাজ করে। কিন্তু মজা হচ্ছে যে ক্যাপ ভার্দে কিন্তু তা করেনি। ক্যাপ ভার্দে কিন্তু 2বার পিছিয়ে পড়ে ফিরে এসছে। আমাদের মেসি যখন যে গোলটা করলেন, তখন কিন্তু মনে হচ্ছিল যে ইট ওয়াজ লাইক অ্যানাদার ডে, মানে মেসি যেরকম গোল করেছেন আরও হয়তো হবে আর্জেন্টিনা, এবং ওরা যে প্রতিরোধটা ছিল ওই প্রতিরোধটা ভেঙে পড়বে, তাই হওয়ার কথা। কিন্তু তারা যে ওখান থেকে ফিরে এসছে, দ্যাট ইজ রিমার্কেবল। এবং শুধু তাই না, বিশেষ করে যে সেকেন্ড যে টাইম, মানে 2-1-এর পর অনেক দল হয় কি, তাদের জন্য তো এটাই যথেষ্ট। আর্জেন্টিনাকে 2-1 হারছি, আর্জেন্টিনার সঙ্গে একটা গোল দিয়েছি, তারপরে যে তার হাল ছাড়ে নাই, এবং যে মিরাকুলাস গোল, মানে মেবি দ্য বেস্ট গোল অফ দ্য ওয়ার্ল্ড কাপ, যে গোলটা তারা করেছে, তাদের গোল সেকেন্ড গোলটা, ওইটার পর আসলে মনে হচ্ছিল যে দ্যাট মাইট বি দ্যাট ডে। এটা মনে হচ্ছিল। এবং আর্জেন্টিনার যে স্ট্রেংথগুলো, সেই স্ট্রেংথগুলোকে তারা মিনিমাইজ করেছে, স্পেস অনেক কম দিয়েছে, মেসি ওয়াজ ফোর্সড টু গেট ডিপার পজিশন। তো সেরকম অনেকগুলো জায়গা আসলে আমরা দেখেছি ক্যাপ ভার্দের, যেগুলো খুব প্রশংসনীয়। এবং আমি মনে করি যে
ক্যাপ ভার্দে এই টুর্নামেন্টে যেটা দেখিয়ে গেল, বা আরো দল, শুধু ক্যাপ ভার্দে না, এবার কিন্তু ছোট যা দল, ইরান খুব ভালো খেলে বিদায় নিয়েছে, 3টি ম্যাচে কিন্তু তারা ড্র করেছিল, অলমোস্ট তাদের সবাই, কথা বলতে হবে আলাদা করে। দুই একটা দল ছাড়া, ইভেন দুই একটা দল ছাড়া বাকিরা কিন্তু সবাই ভালো করেছে। এবং যেটা 48টা দল হয়, আমাদের যে টেনশন ছিল যে কেমন হবে, কম্পিটিটিভ হবে না, সবার একটা কমন প্রেডিকশন ছিল, কমন হবে না, হওয়ার কথাও না আসলে। 48 টিম, এশিয়া থেকে 6টা দল, অ্যান্ড অল দিস আফ্রিকা থেকে এতগুলো দল মনে হচ্ছিল। কিন্তু দেখেন এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় আমরা যদি দেখি, দুটো ঘটনা ঘটছে, বেশ কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। একটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে ওয়ান সাইডেড ম্যাচ অনেক কম। হ্যাঁ, আমাদের অনেক ম্যাচগুলোকে আমরা প্রেডিক্ট করেছি যে ওয়ান সাইডেড হবে, সেটা কিন্তু হয় না, সেটা হয় নাই। এটা হচ্ছে যেমন ক্যাপ ভার্দের ম্যাচ সবাই ধরে নিয়েছিল ওয়ান সাইডেড, কঙ্গোর ম্যাচ, অমুকের ম্যাচ সবাই ধরে নিয়েছিল ওয়ান সাইডেড হবে, কিন্তু সেটা হয় নাই ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ড অফ 32-তে তো মানে ধরেন অলমোস্ট সব ম্যাচই প্রায় ইকুয়াল। ব্রাজিল জিতেছে, কিন্তু ব্রাজিলকেও পিছিয়ে পড়তে হয়েছে, জিতেছে একমাত্র ফ্রান্স এবং আরও দু একটা এরকম ম্যাচ ছাড়া কিন্তু একদম ওয়ান সাইডেড ম্যাচ হয় না। এটা একটা বিষয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এবার ওয়ার্ল্ড কাপে সব স্টার প্লেয়াররা ভালো খেলছেন, যার জন্য আমরা ওয়ার্ল্ড কাপে একটা বড় ঘটনা দেখা যায় যে বড় প্লেয়াররা এসে, তারকারা এসে সারা সিজন খেলে তারা ক্লান্ত থাকেন, তারা টপ পারফর্ম করতে পারেন না। এবার দেখেন মেসি, এমবাপ্পে, দেম্বেলে, তারপর হচ্ছে অলমোস্ট ভিনি জুনিয়র, আমি ঠিক জানি না যে ওই জায়গায় টপ করে হলেও, তবুও রোনালদো তো ওদের লেভেল না, ওদের লেভেলে এক্সপেক্ট করা যাবে না। 41 ইয়ার্স ওল্ড, এবং রোনালদো যে খেলার ধরন তাতে কিন্তু স্টিল কিন্তু ইম্প্যাক্টফুল। রোনালদো 2টা গোল করেছেন, ইভেন ওই দিন পেনাল্টি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি পেনাল্টি গোল হলে আমাদের অনেক কথা কিন্তু বলি, পেনাল্টি গোল না হলে বোঝা যায় যে হাউ মাচ মানে কস্টলি দিস ইজ, হাউ মাচ কস্টলি মিস ক্যান বি। তো সেটার জায়গা থেকে আমি যেটা মনে করি যে এটাও এই ওয়ার্ল্ড কাপ, এটা আমার কাছে মনে হয় যে লাস্ট কবে 86 ওয়ার্ল্ড কাপ, তখন হচ্ছে কি, তখন টপ প্লেয়াররা ভালো খেলতো। কিন্তু লাস্ট 4-5টা ওয়ার্ল্ড কাপে দেখা গেল যে টপ প্লেয়াররা ভালো খেলতো না, এবং এই কারণে টপ টিমগুলো সাফার করতো। টপ টিমগুলো তাদের প্লেয়াররা ক্লান্ত থাকতো, তারা সাফার করতো। কিন্তু এইবার কিন্তু সেটা হচ্ছে না। মানে তুলনামূলক ছোটো দলগুলো তারাও কিন্তু ভালো করছে। তারা ভালো করার একটা কারণ হলো তারা যেহেতু অনেক বেশি প্রিপেয়ার্ড থাকে, ওই ওয়ার্ল্ড স্টেজটা হচ্ছে তাদের শো করার একটা জায়গা। যেমন ক্যাপ ভার্দে থেকে আমরা কয়জন চিনতাম, বাংলাদেশের তো এই 90% লোক নামই জানতো না। সো এইটা হচ্ছে তারা ওই মিশন হিসেবে নেয়, ফলে তারা অনেক মোটিভেটেড থাকে। তাদের প্লেয়াররা ক্লাবে অত বড় নাম না, ফলে অত প্রেশার রাউন্ডে নিতে হয় না। আর বড় দলগুলো যেটা প্রবলেম থাকে, বড় প্লেয়ার কিন্তু টিমের কম্বিনেশনটা কম থাকে, বিকজ তারা ছড়ানো অল দিস। এবার যেটা হচ্ছে দেখেন, এইগুলো ভালো খেলছে, টপ স্টাররা ভালো খেলছেন, ফলে বড় দলগুলো তো তাদের উপর নির্ভরশীল। সেটা একটা ঘটনা ঘটছে। আপনি গোল্ডেন বোটের লড়াই চিন্তা করে দেয় যে 6-7, এখনো 4টা করে ম্যাচ বাকি আছে পোটেনশিয়ালি, যদি এমবাপ্পে এবং 4জনেরই, ডেম্বেলে, এমবাপ্পে, মেসি 7টা গোল হয়েছে, হ্যাঁ হালান্ড 7টা গোল হয়েছে। কিন্তু তারা যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে আরো 4টা ম্যাচ খেলবে, তার মানে আরো 4টা ম্যাচে তো দেরিতে চান্স, 13 গোল যে হওয়ার যে চান্স সেটা হতো। কালকে যদি বুঝি না তো ভালো না খেলতেন, মেসি কোড স্কোর 1 or 2 more গোলস, তাই না? তাহলে তো মানে চিন্তা করা যায় এরকম ঘটনা কিন্তু। আমি একটু বুজিনিয়াকে নিয়ে আলাদা করে বলতে চাই, যদি তার বয়সটা 40-এর কোটায় না হয়ে কম হতো, তাহলে এই যে ম্যাচ মানে শেষ হলো, বিশ্বকাপে তাদের সময়টা শেষ হলো, জার্নি শেষ, তারা বাড়ি ফিরছে, নিশ্চয়ই অনেক ক্লাব থেকে, অনেক ভালো ভালো জায়গা থেকে তার ডাক আসতো যে তুমি আমাদের সাথে খেলো। আসলে হয় কি, এগুলো ওয়ার্ল্ড কাপ দেখলে আসলে এরকম মনে হয়। ওয়ার্ল্ড কাপে যারা এরকম অনেক দল প্লেয়ার এরকম ভালো করেছিল, 90-তে আমার মনে আছে, 90-তে ক্যামেরুন, তারা কোয়ার্টার ফাইনাল অব্দি গিয়েছিল, আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়েছিল। ইংল্যান্ডের সঙ্গে তারা খুবই, আজকে আর্জেন্টিনা যেরকম জিতলো, ইংল্যান্ডও সেভাবে জিতেছিল 2টা পেনাল্টিতে। তো তাদের প্লেয়ারদের কিন্তু এরকম ক্লাবে, বিভিন্ন ক্লাবে তারা সুযোগ পেয়েছিল, ডাক পেয়েছিল। এর আগে বেশিরভাগই ফ্রান্সের সেকেন্ড ডিভিশনে খেলতেন ওদের প্লেয়াররা, ডাক পেয়ে কেউই সার্ভাইভ করতে পারে না, কারণ ওইটা বড় অন্য জিনিস। ধরেন যদি বললাম না, ওয়ার্ল্ড কাপে এই সমস্ত দল যারা থাকে তাদের প্লেয়াররা বেশিরভাগই হচ্ছে তারা নিজেদের শো করার একটা জায়গা থাকে, তারা কম্বাইন করার জন্য সময় পায়। ক্লাবে তারা অত ইম্পর্টেন্ট প্লেয়ার থাকে না, ফলে তো স্ট্রেস নিতে হয় না। কিন্তু যখন ক্লাবে যায়, পুরো সপ্তাহ অন্যরকম কম্বিনেশন, নানান রকম টেকনিক্যাল বিষয় আছে, হ্যাঁ, ওই মিলিয়ে আসলে হয় না। ওইটাখানে আসলে কোয়ালিটি, রাউন্ড দ্য ইয়ার কোয়ালিটি শো করা যায় না। ফলে ওয়ার্ল্ড কাপটা কখনো কোনো মাঝখানে কিন্তু একটা সময় বিভ্রান্তির জায়গা হয়েছিল, যে ওয়ার্ল্ড কাপে দেখলো যে অনেকে খুব ভালো করেছে, ক্লাবগুলো নিচ্ছে, নিয়ে সাফার করছে। সেনেগাল ক্ষেত্রে এটা হয়েছে। ইভেন ব্রাজিলের যে কোচ ছিলেন স্কলারি, তাকেও কিন্তু ইউরোপিয়ান টিমগুলো নিয়েছিল, ওটা হয় নাই। ওইটা ওয়ার্ল্ড কাপ আর ক্লাব ফুটবলটা একদমই আলাদা জিনিস, একদমই মানে ফুটবলই কিন্তু আলাদা। মানে কি, একটা টুর্নামেন্ট, একটা ফোকাস থাকে। আপনি ওয়ার্ল্ড কাপে কী হয়, ধরেন যে এই যে কেউ না জিতে, ধরেন ক্যাপ ভার্দে কালকে যদি ম্যাচের টাই ব্রেকারে যেত, কোনো ম্যাচ না জিতেই তারা কিন্তু শেষ ষোলোতে চলে যেত। একবার আয়ারল্যান্ড এরকম চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল, আয়ারল্যান্ডই বোধ হয় 94 বা 90। তো এরকম অনেকগুলো ঘটনা আছে। কিন্তু ক্লাব ফুটবলে যেটা হয়
যে আপনার তো অন্য কোনো শুধুই ফুটবল হচ্ছে একমাত্র ইকুয়েশন। রাউন্ড দ্য ইয়ার খেলা হয়, প্রতি সপ্তাহে খেলা হয়, প্রতি সপ্তাহে পরীক্ষা দিতে হয় এবং অপশন আছে। ধরুন ক্যাপ ভার্দে চাইলেও যে কোনো প্লেয়ারকে নিতে পারে না, কিন্তু একটা ক্লাব করে কি সে চাইলে কিন্তু আপনাকে রাখতেও পারে, বারো দিতে পারে। কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু ইউ আর বাউন্ড যে আপনার এই দলেই খেলতে হবে, আপনার বা ন্যাশনাল টিমকে আপনার এই প্লেয়ার নিয়ে খেলতে হবে। ফলে দুটার অনেক রকম পার্থক্য আছে। কাজেই যেমন বোঝেন ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স বা মেক্সিকোর একজন গোলকিপার ওচোয়া, আমরা যে ওয়ার্ল্ড কাপে কিন্তু সুপার খেলতো, ওয়ার্ল্ড কাপ আসলে আমাদের পৃথিবীর সেরা গোলকিপারদের একজন। কিন্তু আমরা পরে যখন দেখেছি ক্লাব ফুটবলে, বা ক্লাব ফুটবল বলবো না, আমি বলবো যে রাউন্ড দ্য ইয়ার ফুটবল যেটা আর কি, ওইটা ক্লাব ফুটবল তোমার রাউন্ড দ্য ইয়ার ফুটবল, সেখানে কিন্তু সে সেরকম বড় প্লেয়ার ছিল না। নাইজেরিয়ার একজন গোলকিপার ছিল ইনেমা, সেম কেস ছিল। তো ওইটা আসলে কমপ্লিটলি বলাটা কঠিন। একটু আর্জেন্টিনার প্রসঙ্গে যদি আসি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে আর্জেন্টিনার দিকে। এখানে অনেক রকম ক্যালকুলেশন রয়েছে, কারণ ব্রাজিল বা আর্জেন্টিনা, ব্রাজিল ডেফিনেটলি অত ভালো খেলছে না, বাট তারপরেও এই দুটো টিম থাকা মানে হচ্ছে বিশ্ব রঙের রং থাকা, না হলে বিশ্ব রং তার রং হারাবে। যদি একটু আর্জেন্টিনার প্রসঙ্গে আলাদা করে চলে আসি, যে আমি লক্ষ্য করছিলাম ফাউলের সংখ্যা আর্জেন্টিনা 13, অন্যদিকে কাভো ভের্দে হচ্ছে 12। এখানেও কিন্তু আর্জেন্টিনা ফাউলের দিকেও এগিয়ে 1। অন্যদিকে যদি তাকাই যে শটস অন টার্গেট 5 ছিল হচ্ছে কাভো ভের্দে, সেখানে তারা 2টো গোল করেছে, 3টি মিস। অন্যদিকে 10টি ছিল আর্জেন্টিনার, তারা 3টি গোল করতে পেরেছে, বাকি 7টি মিস। সো আর্জেন্টিনার ডিফেন্স কেমন দেখছেন ওভারঅল? যদি আর্জেন্টিনাকে আমি মূল্যায়ন করতে বলি লাস্ট ম্যাচ দেখে, তাহলে কি বলবেন? লাস্ট ম্যাচ, কালকের ম্যাচ দেখে মূল্যায়ন করাটা আর্জেন্টিনার পক্ষে যাবে না। অনেকগুলো ফ্লস ছিল তাদের, এবং ফ্লস ছিল মানে কি, তারা যেটা মনে হয়েছে তারা আসলে ম্যাচটার টেম্পোটা অনেক স্লো রাখতে চেয়েছে। আপনি দেখবেন যে আর্জেন্টিনা মনে হচ্ছে খুবই স্লোলি খেলছে নিজেদের মধ্যে। এটা হচ্ছে ক্যাপ ভার্দেকে তারা যতটুকু আমার আর্জেন্টিনাকে দেখা, এবং স্কালোনির যে ভাবনা, প্রত্যেক ম্যাচ ধরে প্রত্যেক ম্যাচ ধরে প্ল্যান করেন অপোনেন্টকে। তো উনি আসলে চাননি ক্যাপ ভার্দে তো কুইক কাউন্টার অ্যাটাক করতে পারে। তো ফলে তারই ছিল শিওর না হয়ে টেন্টেটিভ কোনো অ্যাটাকে না যাওয়া, যাতে মিস হলে যেন ক্যাপ ভার্দে কুইক কাউন্টার না করতে পারে। ওই কন্টেন করতে গিয়ে, ক্যাপ ভার্দের কাউন্টার অ্যাটাক কন্টেন করতে গিয়ে আর্জেন্টিনা নিজেরা অনেক বেশি কনফাইন্ড হয়ে গেছিল নিজেদের মধ্যে। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব লেগেছে, যে এই বিশ্বকাপে দেখবেন, এটা তো আর্জেন্টিনা এখন পর্যন্ত ক্লিক করছে, কিন্তু কালকের ম্যাচের উপর প্রশ্ন উঠেছে, মেসি কিন্তু অনেক বেশি মানে সেন্টার পজিশনে খেলছে। কালকে যদি সে সেকেন্ড হাফে একটু নিচে নেমে এসেছিল, কিন্তু মেসির গত 8-10 বছরের খেলা কিন্তু মেসি নাম্বার 10 হিসেবে খেলে, মানে ফরওয়ার্ডের পিছন থেকে সে খেলা তৈরি করে এবং গোলও করে, স্কোরিং পজিশনে যায়, কিন্তু অনেক পাস দেয়। কিন্তু কালকে কিন্তু দেখেন ফোর্থ পেজে এসে মেসির প্রথম অ্যাসিস্ট হুইচ ইজ এ কর্নার। কিন্তু এমনি কিন্তু সাধারণত মেসি অনেক বেশি অ্যাসিস্ট করে। আমরা যদি ক্লাব ফুটবলে দেখি, এখন পেছন থেকে খেলে, লম্বা পাস দেয়, করে, গোলও করে। কিন্তু এইবার মনে হচ্ছে তার স্কোরিং এবিলিটি কাজে লাগাতে চাচ্ছে। স্কোরিং এবিলিটি কাজে লাগানোর ফলে লাউতারো মার্টিনেজ এবং আলভারেজ, তারা আসলে ঠিক তাদের পজিশনটা আমার কাছে মনে হচ্ছে যে তাকে ইউজ করা হচ্ছে কিনা। এবং যখন ফার্স্ট হাফে হলো না, আর্জেন্টিনার ওয়াইড প্লেয়ার ছিল না, মানে উইঙ্গার, হ্যাঁ, সেটা আর্জেন্টিনা খুব বেশি ব্যবহার করে তারা না। ডিমারে যাওয়ার পর একদমই না, আলমাদাকে ঢুকেছে। আলমাদা ইজ নট এ মোড়ে মিডফিল্ডার, মোড়ে সেন্ট্রাল প্লেয়ার বা উইঙ্গার না, উনি কাটব্যাক করে ভিতর দিকে বল নিয়ে আসে। সেই ক্ষেত্রটাতে সিমিওনেকে বা উইঙ্গার নিকোলে নেমেছিল, কিন্তু সিমিওনেকে কেন ইউজ করলো না, এটা আমার কাছে একটা মনে হচ্ছে যে এই জায়গাটা একটুখানি আর্জেন্টিনার ভাবার দরকার আছে, প্লেন বিটা। কারণ আর্জেন্টিনা যেরকম ক্যাপ ভার্দে থেকে স্টাডি করেছে, ক্যাপ ভার্দেও আর্জেন্টিনাকে খুব ভালো স্টাডি করেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ তাদের কিন্তু অ্যাটাকগুলো আপনি দেখবেন অনেক টু দ্য পয়েন্ট ছিল, অনেক পিন পয়েন্টেড ছিল। আর্জেন্টিনার থেকে কাভো ভের্দে গুছানো ম্যাচ খেলেছে, সেরকম ছিল। ফলে আর্জেন্টিনার এই ভাবনাগুলো আছে। আর ডিফেন্স যদি বলেন, আর্জেন্টিনার ডিফেন্স তো ট্রেডিশনালি অনেক দুর্বল, সবসময় আসলে আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে প্রবলেম হতো। গত কারণে যেটা হয়েছে, কারণ ডিফেন্স ওরিয়েন্টেড ডিফেন্সটাকে আসলে কারণে সলিডিটি দিয়েছেন। উনার যে 3জন মিডফিল্ডার, সেখানে কিন্তু খুব ক্রিয়েটিভ প্লেয়ার না, 3জনই কিন্তু অনেক বেশি মোর সেন্ট্রাল মিডফিল্ডার, বল উইন করেন, চ্যালেঞ্জ করেন, সেরকম সেটা। এবং ডিফেন্স মিলে কিন্তু আর্জেন্টিনা খুবই স্ট্রং, মানে ডিফেন্স এবং মিডফিল্ড মিলে তাদের ডিফেন্ডিং অংশটা স্ট্রং। কিন্তু সেখানে মেসি সামনে চলে যাওয়ায় মিডফিল্ডে ক্রিয়েটিভ স্পার্কের অভাব হচ্ছে বলে আমার মনে হচ্ছে। মেসি যেহেতু অনেক ক্ষেত্রে নাম্বার 9-এর মতো করে খেলছেন, অনেক স্কোরিং পজিশনে বেশি থাকছেন, ফলে পিছন থেকে সেখানে লেসলসো, নেকোপাস একজনকে আসলে হয়তো করা যেতে পারে প্লেন বি হিসাবে। তো আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটা মিসিং। মেসি সামনে চলে যায়, যে পেছন থেকে যে ক্রিয়েটিভ স্পার্ক। আপনি দেখবেন সেকেন্ড হাফে কিন্তু আর্জেন্টিনা যখন গোল খেলো, তখন কিন্তু আর্জেন্টিনা অনেক বেটার খেলেছে, অনেক রিয়েক্ট করেছে। মেসি এসছেন, বল কুইক মুভ করিয়েছেন, ওই জায়গাগুলো হচ্ছে চিন্তা যায়। কিন্তু আর্জেন্টিনা হেড অপশনস এবং হ্যাজ অপশনস, এবং স্কালোনি আসলে আমরা যেভাবে দেখি, উনি কিন্তু মাস্টারমাইন্ড, ওনার মতো করে চিন্তা করেন। এবং শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে
অঘটন ঘটার সব রকম সম্ভাবনা ছিল। অন্য যে কেউ হলো, আমার মনে হচ্ছে এই আর্জেন্টিনা যদি স্কালোনি আর্জেন্টিনা না হয়, অন্য 80-90 দশকে আর্জেন্টিনা হতো, অ্যাডভেঞ্চারাস আর্জেন্টিনা, রোমান্টিক আর্জেন্টিনা, কুইক আর্জেন্টিনা, তাহলে কিন্তু আপনি দেখতেন যে কাল কিন্তু গোলমাল হয়ে যেত। কিন্তু এই 2-2 হওয়ার পরও সমর্থকরা তো টেনশনে ছিল। কিন্তু দেখবেন যে সমর্থকরা স্ট্রোক হওয়ার মতো অবস্থা, যে কিন্তু কি হবে। কিন্তু আর্জেন্টিনা কিন্তু মাথা ঠান্ডা রেখে, ঠিকই ঠান্ডা রেখে তারা কিন্তু সেকেন্ড গোল করেছে, থার্ড গোলও করেছে এবং তারপর কনফার্ম করেছে। এবং ওই সময় দেখেন কনসেন্ট্রেশন, যে ডিফেন্সের যে চাপ এসেছিল সেটাও কিন্তু বড় কোনো ফাম্বল তারা করে নাই। ফলে টেকনিক্যাল জায়গা থেকে, স্কালোনির জায়গা থেকে দেখলে এরকম একটা ম্যাচ হয় যখন অপোনেন্ট এরকম বুস্টেড, অপোনেন্টের সঙ্গে যেরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং তাদের যেহেতু হারানোর কিছু নাই, ফলে ওইটার সঙ্গে কিন্তু আপনার ফুটবল দিয়ে লড়াই করতে যাওয়া, মাথা ঠান্ডা রাখা এবং আপনার মানে পাল্টা ফাঁদে না পড়া, ওদের ওই এক্সাইটমেন্টের ফাঁদে না পড়া, হ্যাঁ, বা ওদেরকে অতিরিক্ত প্রেশার দিয়ে ওদেরকে কাউন্টার সুযোগ না দেওয়া। আর্জেন্টিনা আসলে যেটা হচ্ছে নিজেদের ঠেকে না, ওদেরকে ঠেকাতে গিয়ে নিজেদের ঠেকিয়ে রেখেছে। সেই কারণে আমি মনে করি এই জায়গাগুলো দেখার আছে, আর্জেন্টিনার এই শক্তিটুকু আছে। আমি একটু যদি অন্য ম্যাচের প্রসঙ্গে যাই, মিশর এবং অস্ট্রেলিয়া। মিশর তো জিতে গেল এবং আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা রাউন্ড অফ 16-এ। সো এই ম্যাচটা কেমন দেখলেন? এখানে কি মিশরের গোলকিপারের কৃতিত্ব দেবো আমি, নাকি পুরো দলের কৃতিত্ব দেবো? পুরো দলের কৃতিত্ব দিতে হবে। মিশরের গোলকিপার আমি পুরো দলের কৃতিত্ব দেবো। ম্যাচটা এক্সাইটিং ছিল, গোলকিপারও তার ভালো খেলেছে। ইভেন অস্ট্রেলিয়া গোলকিপার খুব ভালো খেলেছে। অস্ট্রেলিয়ার গোলকিপার অসাধারণ কিছু সেভ করেছে। অস্ট্রেলিয়া কিন্তু অনেকগুলো সুযোগ মানে মিস করেছে। হ্যাঁ, সেটা তো মিস করেছে, সুযোগ পেয়েছে, কিন্তু মিশর মানে ইজিপ্ট ওয়াজ বেটার টিম। মানে আমি যদি সবকিছু মিলে ভালো ছিল, তাদের মোহাম্মদ সালাহ রয়েছে, তারা ভালো ছিল। তো ম্যাচটা আমার মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া যেটা হয়, যেহেতু ক্রিকেট আমরা অনেক ভাবি, অস্ট্রেলিয়া কিন্তু ফুটবল মিড লেভেলের একটা স্ট্রং টিম। তারা কিন্তু গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকেও তারা ঠিক সেকেন্ড রাউন্ডেই, এবার তো রাউন্ড অফ 13, ওইখানেও কিন্তু 2-1 গোলে আর্জেন্টিনাকে আমার মনে আছে 2-0 আর্জেন্টিনা এগিয়ে ছিল। 1 গোল শোধ করে লাস্ট টার্মে খুবই চাপ ছিল এবং ইয়ার একটা অসাধারণ সেভ ছিল মার্টিনেজের। তো ফলে অস্ট্রেলিয়া কিন্তু ফেলে দেওয়ার দল না, তারা কিন্তু লড়াই করে এবং মিশর জেতার তুলনামূলক, মিশরের জেতার কথা, তুলনামূলক শক্তি মিশরে গিয়েছিল, তারা জিতেছে। সো এখন আর্জেন্টিনা, মেসি ভার্সাস সালাহ, দেখা যাক, এক্সাইটিং এনকাউন্টার হবে। ডেফিনেটলি ওটা নিয়ে আরো একটা নাটক হবে। আমরা যদি অন্য ম্যাচের দিকে তাকাই, ঘানা এবং কলম্বিয়া, এটাও কিন্তু মানে অনেকটা প্রেডিক্ট করা যাচ্ছিল যে হয়তো কলম্বিয়া এগিয়ে থাকবে, যদিও এখানে আসলে 50-50 একটা চান্সেস ছিল দুটো টিমের জন্যই। আমি মজা করে বলছিলাম ইন্ট্রোডাকশনে যে ঘানার যে তান্ত্রিক রয়েছেন তিনি তো সারাক্ষণ টুকটাক করতে থাকেন, কালো জাদু করতে থাকেন এবং সেটা কোনো বছরই কোনো কিছুতে কাজে লাগে না এবং তার কোনো প্রেডিকশনে কাজে লাগে না। মানে আমরা যে সাধারণ পাবলিক, আম জনতা, আমরাও কখনো কখনো কিছু বললে সেটা হয়ে যায় যে না, প্রেডিকশনটা কাজে লেগেছে, মাঝে মধ্যে আমার মিলে যায়। সো তার সেগুলোও কাজে লাগে না, জাস্ট এটা একটা ফানি পার্ট। আমি যদি একটু ম্যাচের দিকে তাকাই, কেমন দেখলেন এই ম্যাচ? কলম্বিয়া দেখেন, কলম্বিয়ারই তো জেতার কথা। কলম্বিয়া আমার যেটা মনে হয়, গত কয়েক বছরে আমি যেটা মনে করি যে সাউথ আমেরিকার যে দলটা আসলে সবচেয়ে এক্সাইটিং ফুটবল খেলছে, সবচেয়ে গোছানো ফুটবল খেলছে, আর্জেন্টিনা ধরেন টেকনিক্যালি কারেক্ট, টপ প্লেয়ার আছে, ঠিক আছে, ব্রাজিল ইনকনসিস্টেন্ট, ইন্ডিভিজুয়াল প্লেয়ার দিয়ে বেরিয়ে যায়, এখন আঞ্চলিকতে এসছেন। কিন্তু এই যে নেস্টর লরেঞ্জোর মাধ্যমে যে দলটা কলম্বিয়া, তারা খুবই চমৎকার এবং সত্যিকার অর্থে লাতিন দলগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি এক্সাইটিং টিম মনে হচ্ছে। কোপা আমেরিকার ফাইনাল আপনারা দেখেন, তারা কিন্তু টেক ভেরি হার্ড টাইম আর্জেন্টিনা, এবং তারা কিন্তু ওই ম্যাচটাতে তারা শেষ এক্সট্রা টাইমে হেরেছিল। সো এই দলটা হচ্ছে খুবই চমৎকারভাবে তৈরি হওয়ার, খুবই বিন্যস্ত দল, একদম লাতিন ফুটবল, ছোটো ছোটো পাসে খেলে এবং হচ্ছে তাদের ক্রিয়েটিভ স্পার্ক আছে এবং একই সঙ্গে অ্যাজ এ হোল যে একটা সলিডিটি থাকা দরকার। ওদের প্যাটার্নটা কোনো নষ্ট হয় না, যখন তারা অ্যাটাকে যায় তখন যেরকম, যখন ডিফেন্ড করে তখনও তাদের প্যাটার্নটা, শেপটা নষ্ট হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ ফুটবলে, সে ওপোনেন্টকে স্পেস না দেওয়া, কুইক ইন্টারচেঞ্জ এবং হচ্ছে ট্রানজিশন, এই জায়গাগুলো ভালো। এবং লাতিন আমেরিকায় যে লাতিন ফুটবলের যেটা মজা আছে, ক্রিয়েটিভিটি, সেটা উইথ পেস, এটা আমার কাছে মনে হয় যে কলম্বিয়াও ভালো দল এবং কলম্বিয়া উইল বি এক্সাইটিং টু সি। আর কলম্বিয়া যদি আগায়, পরের ম্যাচটা জিতে, আর্জেন্টিনা কলম্বিয়াও হতে পারে। এবং আর্জেন্টিন কোচ কিন্তু কলম্বিয়ার এই বিষয়ে 5 জন আর্জেন্টিন কোচ আছেন। আর্জেন্টিনা ওই জায়গায় কোচিং থেকে কোনো কিছু মনোযোগ দিয়েছে। সো হি ইজ ওয়ান অফ দ্যাম, 90 ওয়ার্ল্ড কাপে খেলেছিল। একেবারেই তাই। আমরা চলে যাই রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ, কানাডা ভার্সেস মরক্কো। অনেকে অনেক রকম বলছে, কানাডা প্রথম ম্যাচটা তাদের হারলো, যদিও আয়োজক দেশ, এবং পরের ম্যাচে কিন্তু 6-0 জয় কাতারের এগেইনস্ট, এবং তাদের জোনাথন ডেভিড রয়েছে যিনি হ্যাট্রিক করেছেন, এবারে বিশ্বকাপের সেকেন্ড হ্যাট্রিক যিনি করেছিলেন। অন্যদিকে মরক্কো শুরু থেকে দারুণ খেলছে এক কথায়। সো কি হতে পারে এই ম্যাচে, কি মনে হয়? মরক্কো, আমার মনে হয় মরক্কো ফেভারিট। মরক্কো অনেক ভালো দল,
হ্যাঁ, মরক্কো তাদের হয়তো- হাকিমি, তাদের হ্যাঁ সাইবেরি। হ্যাঁ তাদের হয়তো মরক্কো যদি মরক্কো নাম থাকতো, বড় নাম হতো, ধরেন যে মানে ফুটবল হেরিটেজ থাকতো, তাহলে মরক্কোকে আমরা কন্টেন্ডার হিসেবে ভাবতাম। এবং গতবার লাস্ট ওয়ার্ল্ড কাপের কিন্তু সেমিফাইনালে সেমিফাইনালিস্ট। খেলেছে, এবং সেটা কিন্তু যারা ক্লাব ফুটবল ফলো করেন তাদের কাছে খুব না, মানে খুব দৃশ্য না, খুব অপ্রত্যাশিত না। এই কারণে যে তাদের টপ প্লেয়ার অনেকেই টপ লিগে খেলেন। হাকিমি তো আপনি জানেন যে উনি টপ প্লেয়ারদের মধ্যেই পড়েন। তো ফলে এবং এজ এ হোল তাদের টিম, তাদের যে স্ট্রেংথ, নেদারল্যান্ডসের সঙ্গে যাদের জয়, কেউ কেউ অঘটন বলতে পারেন প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দেওয়া, অঘটন বলতে পারেন, তো তা না। এবং ওদের যেটা সুবিধা হয়েছে, মরক্কো অলরেডি দুইটা বড় দলকে কাউন্টার করে এসছে, এক্স্যাক্টলি। দুটো বড় দলকে কাউন্টার করেছে। ফলে তাদের যে কনফিডেন্স, ওই ফুটবল হেরিটেজ না থাকলে একটা কনফিডেন্স থাকে, বড় দলের সঙ্গে কনফিডেন্স অভাব থাকে, ফলে ওইটা তাদের আছে। সেই হিসেবে কানাডা, কানাডার ক্ষেত্রে নর্থ আমেরিকার ক্ষেত্রে মেক্সিকো ছাড়া আমেরিকা কানাডা আসলে হোম অ্যাডভান্টেজটা ওইরকম পাওয়া যায় না। যদিও কানাডা ফুটবলের তুলনামূলক আমেরিকার মতো না, বাট স্টিল তাদের ওখানে আইস হকি টকি অন্য খেলাগুলো, মানে NFL ওগুলো অনেক পপুলার। তো ফলে ফুটবলের ঠিক যে পুরা দেশের ইমোশন জড়িত বিষয়টা ওরকম না, মেক্সিকোতে সেটা আছে 3 আয়োজক দেশের মধ্যে। ফলে হোম অ্যাডভান্টেজ দিয়ে জায়গায় মরক্কো আমার কাছে মনে হয় না। ফলে আমি মনে করি মরক্কো এই ম্যাচটা জিতবে। অ্যান্ড আরেকটা যেটা ফ্রান্স প্যারাগুয়ে, হ্যাঁ, ফ্রান্স প্যারাগুয়ে, সেই ম্যাচের প্রসঙ্গে আসবো। তার আগে প্রিয় দর্শক, মরক্কো এবং একই সাথে কানাডা, এই ম্যাচে দুটো দলের সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব। যদি আমি একটু সাইবেরির প্রসঙ্গে যাই, তিনি কিন্তু 4টি ম্যাচে 3টি গোল করেছেন এবারে বিশ্বকাপে। অন্যদিকে জনাথন ডেভিডেরও একই, একটা ম্যাচে যদিও 3টি গোল, তার হ্যাট্রিক করেছেন, আরো একটি ম্যাচে 1টি গোল। সো কাকে এগিয়ে রাখবেন এখানে, এই দুই কি প্লেয়ারকে দুই দলের? দুই দলের কি প্লেয়ারের মধ্যে জনাথন ডেভিড খুব বেশি মানে পার্থক্য গিভেন ডে তারা যে কেউ ভালো করতে পারে। মূলত তারা ওয়ার্ল্ড কাপে যেহেতু সোফার তাদের পারফর্ম আছে, ফলে দলগুলো তাদের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হয় যে থাকবে, মানে অন্য কেউ হতে পারে। যেমন মরক্কোর কথা বললাম, হাকিমি হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, অন্য কেউ ডিসাইডেড হয়ে যেতে পারে। খুব যে তাদের উপর মানে ফোকাস থাকবে, কিন্তু নকআউট ম্যাচ এবং যে কেউ মানে অন্য কেউ স্টেপ আপ করতে পারে ডেফিনেটলি। যে প্রসঙ্গে আপনি ছিলেন যে ফ্রান্স এবং প্যারাগুয়ে, সো অবশ্যই ফ্রান্স এবারে বিশ্বকাপের অন্যতম শিরোপার দাবিদার। গত বিশ্বকাপের তারা রানার্স আপ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত চমৎকার তারা খেলে, তাদের খেলার দিকে আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, এবং মনে হয় এবার যদি বিশ্বকাপটা তাদের হাতে না ওঠে, এটা বোধহয় একটা অদৃষ্টের কিছু একটা হবে, আমি জানি না আসলে। অবশ্যই অবশ্যই ফ্রান্স হচ্ছে গত 1 দশকে যদি আমরা চিন্তা করি, দ্য অ্যামাউন্ট অফ প্লেয়ার্স মানে দুর্দান্ত, এটা আনবিলিভেবল। এবং একদিকে এমবাপ্পে, একদিকে ডেম্বেলে, একদিকে ওলেসে, হ্যাঁ মানে কি দারুণ খেলে তারা। তারপরে মিডফিল্ডে যদি আমরা চিন্তা করি, সেটাও অসাধারণ সবকিছুই ফ্রান্স। এবং তাদের যে সেকেন্ড টিম বাইরে যারা আছে, বা ওয়ার্ল্ড কাপ দলে চান্স পায় না, আরেকটা টিম করা যাবে, ইভেন যারা চান্স পায় নাই, টপ প্লেয়ার যারা চান্স পায় নাই, তাদেরকে দিয়ে একটা ওয়ার্ল্ড কাপে কম্পিটিটিভ টিম করা যাবে। এবং অলমোস্ট নিয়ার 100 প্লেয়ার্স এই ওয়ার্ল্ড কাপে, মানে প্রায় 100 প্লেয়ার হচ্ছে ফ্রান্স বংশোদ্ভূত, তারা ফ্রান্সে খেলে, ফ্রান্সের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড ফ্রান্সের একাডেমিতে। ফলে ফ্রান্স ফুটবলে আসলে স্বর্ণযুগ চলছে। একটা সময় 80-র দশকে প্রাতিনিধ্যের সময় ছিল, ফ্রান্স টপ টিম ছিল, কিন্তু আনফর্চুনেটলি তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, ইউরোপিয়ান কাপ জিতেছিল। তারপরে একটা ফ্রান্সের বড় একটা লম্বা সময় গ্যাপ ছিল আসলে ফ্রান্সের, 2টো ওয়ার্ল্ড কাপ তারা কোয়ালিফাই করতে পারেনি, 90 আর 94 বোধ হয়। তারপর আবার আস্তে আস্তে জিদানদের মাধ্যমে একটা জেনারেশন তৈরি হয়েছে, এবং এখন এসে আসলে ওটা একদম টপ জায়গায় গেছে। হয় কি কখনো কখনো কোনো একটা গ্যাপ আসলে নতুনভাবে রিস্ট্রাকচার্ড হতে সাহায্য করে। তো ফ্রান্স ফুটবলে আমার মনে হচ্ছে 90s শুরুতে যে সংকটটা তারা যেয়েছিল, যে গ্যাপটা হয়েছিল, ওই গ্যাপ যেন ভবিষ্যতে না হয়, সেই জায়গাটুকু তাদের হয়েছে। দেন এগেইন ফ্রান্সের ফুটবলতে আর্টিস্ট্রির ব্যাপার আছে, ফ্রান্স শিল্প সাহিত্যের দেশ, ফুটবলে কিন্তু তার ছাপ আছে। আপনি দেখবেন যে খেলোয়াড়দের মধ্যে, যদিও এমবাপ্পে ইজ মোর পাওয়ারফুল, মানে পাওয়ার উইথ বিউটি, এবং এবারে বিশ্বকাপের সম্ভাবনা রয়েছে যে বিশ্বকাপের সেরা গোলদাতার তালিকা একদম শীর্ষে তিনি চলে যাবেন। হ্যাঁ, এবং সেটা চান্স তো আছেই, কিন্তু সেটুকু ফ্রান্সের আছে। ফলে এই ফ্রান্সটা আসলে আমি মনে করি যে তারা শেষ পর্যন্তই যাক। গত ওয়ার্ল্ড কাপে হয়তো লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে, তাই না? লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে, এইবারও আসলে ফাইনাল মনে হচ্ছে যে তারাই সবচেয়ে, মনে হচ্ছে মানে শিওরলি আসলে আপনি দেখেন প্রত্যেকটি ম্যাচ এবং তাদের যে প্লেয়ার, তাদের যে কম্বিনেশন, ওয়ার্ল্ড কাপ বলেই, নকআউট ম্যাচ বলেই, অনেক রকম ফ্যাক্টর জড়িত বলেই সেরা দল সবসময় জেতে না। 54-এ হাঙ্গেরি ছিল তাদের ইতিহাসের সেরা দলগুলো, এটা জেতেনি। 74-এ নেদারল্যান্ডস জিততে পারেনি, 82 ব্রাজিল, মানে এরকম অনেকগুলো দল আছে যারা
জেতার কথা জিততে পারেনি, এই যে ফুটবলের অনিশ্চয়তা এবং ইত্যাদির কারণে, যে জন্য ক্রুইফ ওয়ার্ল্ড কাপ জেতেন নাই, পুস্কাস জেতেন নাই, যে কথাগুলো বলছিলাম আর কি। তো কিন্তু যাই হোক, ফ্রান্সের এই দলটা কিন্তু পারফর্মও করছে এবং তাদের যে শক্তি, ভালো খেলছেন এমবাপ্পে, দেমবেলেও এখন আসছেন, দেমবেলে। তো আমার কাছে মনে হয় যে প্যারাগুয়ে, ফ্রান্স এবং প্যারাগুয়ের লড়াই ডেফিনেটলি ফ্রান্স অনেক ফেভারিট, কিন্তু আবার এটা মনে রাখতে হবে প্যারাগুয়েও কিন্তু লাতিন আমেরিকান দল যখন একটা সময় ধরে তারা কিছু কিছু প্রজেক্ট করে, সব দেশগুলো যেটা হয় তারা একজন কোচকে ঠিক করে, সেই ওই কলম্বিয়ার কথা যেটা বলছিলাম, ঠিক এরকম প্যারাগুয়ে কিন্তু 2010 ওয়ার্ল্ড কাপে তারা কোয়ার্টার ফাইনাল খেললো, তখন কোচ ছিলেন মার্তিনো, দাদা মার্তিনো, তখনও কিন্তু তারা একটা সলিড একটা টিম তৈরি করেছিল। আবার তারপর একটা গ্যাপ ছিল, সেই গ্যাপের পরেই আর্জেন্টিনার কোচ, উনি আর্জেন্টিনার কোচ, তার নেতৃত্বে কিন্তু আরেকটা টেকনিক্যালি খুবই শার্প এবং একজন কোচের ইয়াতে তারা একটা অর্গানাইজড একটা টিম করেছে। বাট আমার কাছে মনে হয় যে সেই দলটা ভালো করেছে, কিন্তু ফ্রান্সের সঙ্গে আমার মনে হয় না যে, আমারও মনে হয় না, কারণ এটা এক পেশে হবে কিনা আমি জানি না, প্যারাগুয়ে হয়তো তাদের জায়গা থেকে ট্রাই করবে, বাট ফ্রান্স যেহেতু সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল এবারের বিশ্বকাপের, তারা দুর্দান্ত খেলবে। প্রিয় দর্শক, ফ্রান্স এবং প্যারাগুয়ের সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে স্ক্রিনে দেখে নেব। আমরা ওসমান ডেম্বেলেকে নিয়ে কথা বললাম। এবারে বিশ্বকাপে তিনি হ্যাট্রিক করেছেন, থার্ড হ্যাট্রিক তার, এবং গত 72 বছরের সবচেয়ে দ্রুততম হ্যাট্রিক, 32 মিনিটে তিনি হ্যাট্রিক করেছেন। অন্যদিকে মাইকেল ওলিসে, তার কথা তো বলতেই হয়। যদি একটু আমি তাকাই প্যারাগুয়ের দিকে এবং আলাদা করে বলতে বলি জুলিওর কথা, তাহলে কি বলবেন, কতটুকু এফেক্টিভ হবে এই টিমের জন্য এই খেলোয়াড়? এফেক্টিভ তো হবেই, সোফার এফেক্টিভ, কিন্তু প্যারাগুয়ের হচ্ছে গোলকিপার এবং হচ্ছে আমি বলছি আমার কাছে প্যারাগুয়ের ইন্ডিভিজুয়ালিজমের চেয়ে, সত্যি যদি বলেন কিছু দল, প্যারাগুয়ে, কলম্বিয়া, এই দলগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাদের প্রজেক্টটা, তাদের ওইটা গুরুত্বপূর্ণ, ইন্ডিভিজুয়াল প্লেয়ার খুব গুরুত্বপূর্ণ না, তাদের কোচিং টেকটিক্স এবং সেটা টিম হয়ে খেলার বিষয়, এবং তারা লম্বা সময় ধরে কিন্তু এরকম প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে তারা প্লেয়ার তৈরি করে। বলে লাতিন দলগুলো এরকম, যেমন কলম্বিয়া একসময় ছিল, আবার নষ্ট হয়ে গিয়েছিল, এবং লাতিনে এরকম কিছু কোচ আছে আসলে ইন্টারেস্টিংলি, মোস্ট অফ দেম ফ্রম আর্জেন্টিনা। তারা কিন্তু এরকম যারা হয় তারা একটা দলের দায়িত্ব নেন, এই যে পেকারম্যান, বিয়েলসা, এরকম ছিল নেস্টর লরেন, যখন যেরকম তারা নিয়ে তারা প্রজেক্টের মতো করে 3 থেকে 5 বছর পর এরকম তারা প্লেয়ার স্কাউটিং করেন, সেই স্কাউটিং করে টিমটাকে তৈরি করেন, এবং মোটামুটি তাদের প্যাটার্নে যেটা হয় তারা যেরকম চান, যেমন ধর উরুগুয়ে এবার ভালো করেনি, কারণ বিয়েলসা উরুগুয়ের টপ প্লেয়ারে বাদ দিয়েছিলেন, দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তাদের প্যাটার্নে যারা হয়, যারা ওইরকম হার্ডওয়ার্ক করতে পারে, যারা তার টেকটিক্স মিলে, তাদেরকে নিয়ে, এবং তাদের ফেডারেশনগুলো ওই কোচদের একটা ফ্রি হ্যান্ড দেয়, একটা রোল দেয় যে আচ্ছা তুমি তোমার মতো করো, তো ওইভাবে করে আসলে তৈরি হওয়া। ঠিক কলম্বিয়া যেরকম, যেটা রেজাল্ট আমরা দেখছি, যদিও ওয়ার্ল্ড কাপে মনে হচ্ছে যে ওরা খুব ভালো করছে, কিন্তু যারা গত কয়েক বছর ধরে ফলো করে তারা জানে যে কলম্বিয়ার এরকমই করার কথা। ঠিক মোরলেস প্যারাগুয়েও তাই আসলে। তো ফলে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের চেয়ে তারা অনেক বেশি গুরুত্ব দেয় টিমের উপর, কারণ ওইসব দেশে কিন্তু খুব বড় প্লেয়ার সাধারণত আসে না। প্যারাগুয়ে থেকে খুব, মানে কলম্বিয়া থেকে অনেক বড় প্লেয়ার ছিল, এখন হামেস রদ্রিগেজ বা ভালদারামা ছিলেন, আরও অনেকেই ছিলেন, কিন্তু প্যারাগুয়ে কখনোই খুব বড়, চিলাবার্ট তাদের গোলকিপার ছিলেন, এবং কার্লোস গামারা এই জাতীয় কিছু ডিফেন্ডার ছিলেন, খুব বড় কিংবদন্তি তুলো বড় প্লেয়ার তারা কখনো পায় না। ফলে প্লেয়ার নির্ভরতা এই কারণে হয়তো তাদের প্লেয়ার নির্ভরতা কম, টিম নির্ভরতা বেশি, এবং মোটামুটি তারা সাউথের একটা মিড লেভেলের শক্তি, নিজেদের সামর্থ্যে সেরা দিয়ে খেলার চেষ্টা করে। তারা ফ্রান্সের সঙ্গে 98 ওয়ার্ল্ড কাপে তারা খেলেছিল, আমার একটু মনে পড়ে, এবং সম্ভবত মানে বেশ লড়াই করেছিল ফ্রান্স প্যারাগুয়ে, সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে তারা বেশ লড়াই করেছিল চিলাবার্টের। এবং আজকের ম্যাচেও ভীষণ রকম লড়াই করতে হবে, সেটুকু বোঝায়। যে কি মনে হচ্ছে, প্রেডিকশন কি হতে পারে, 4-0 নাকি 4-1? এটা খুব মুশকিল প্রেডিক্ট করা, কিন্তু নকআউট ম্যাচে এই লেভেলে 4-0 4-1 আসলে যায় না, এটা হওয়ার কথা না, খুব ইয়ে না, কারণ এখানে অনেক টেকনিক্যাল ফুটবল খেলে 2 দল সতর্ক থাকে। ইভেন দেখবেন ওই যে কালকে যেটা হলো, আর্জেন্টিনা 1 গোলে এগিয়ে গেল, তো আর্জেন্টিনা যদি গ্রুপ ম্যাচ হতো আপনি দেখতেন যে অনেক রকম জাম্প করতো, ম্যাচ ইয়ে করার চেষ্টা করতো, কিন্তু ওই যে ওইখানে নকআউট ম্যাচে কিন্তু আপনি না জিতেও আপনি পরের রাউন্ডে যেতে পারবেন, আপনার প্রথম লক্ষ্য থাকে হার এড়ানো, ড্র করে টাই ব্রেকারে গিয়ে হ্যাভ চান্সেস, ঠিক আছে, টাই ব্রেকার উইন তো অফিসিয়াল উইন না, সেই জন্য বলছে আর কি। তো এই জন্য নকআউট ম্যাচ মানে প্রথম হচ্ছে গোল না খাওয়া, এটার দিকে মনোযোগ দিতে হয়। তো ফলে আপনি গ্রুপ পর্বের মতো এটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না কোনো দলের দিক থেকে, কাজেই এরকম বড় স্কোর লাইন হওয়ার কথা না আর কি, টেকনিক্যাল বড় কোনো ব্লান্ডার না করলে। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, অনেক ভালো থাকুন, আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন অ্যাকোয়া পেইন্টস প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি। দেখা হচ্ছে আবার আগামীকাল একই সময়। সবাই অনেক ভালো থাকুন, আর খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।